আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস বিষাক্তময় আসক্তি সিজন 2 দি ভিলেন, লেখিকা সুমাইয়া আক্তার মিম, পর্ব সংখ্যা 15, ভয়েস বাই আরবি। বিছানার এক কোণ ঘেঁষে বসে থরথর করে কাঁপছে আয়না। শরীরে তখনও জ্বর, চোখ মুখ শুকিয়ে নাজেহাল। চোখের সামনে ইরফানের উপস্থিতি যেন ভয়ের মাত্রা দ্বিগুণ করে। জ্ঞান ফিরতে ধীরে ধীরে চোখের সামনে এক এক করে নিজের করা সকল সুকাজের প্রতিচ্ছবি ভেসে ওঠে। তার পালিয়ে যাওয়া থেকে শুরু করে ইরফানের বুকে ছুরি আঘাত করা সবকিছু এখন তার নিকট স্পষ্ট। সেই আধ ঘন্টা ধরে সে একইভাবে বসে আছে, ভুলেও মাথা তুলে দেখছে না। তার থেকে কয়েক হাত দূরে বিশাল কক্ষের রাজকীয় সোফায় পায়ের উপর পা তুলে দুই হাত দুদিকে ছড়িয়ে হেলান দিয়ে বসে থাকা ইরফানের দিকে। ভিলেনটার চোখ মুখ বরাবরের মতোই গম্ভীর। কাঁধ বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানার ভয়ে কাঁপতে থাকা শরীরের দিকে। মেয়েটা নিজের ভুলে এতটাই ভয়ঙ্কর ভীত যে একাধারে কেটে যাচ্ছে। ভয়ে কলিজা একটুখানি হয়ে গেছে। ইরফান যদি তাকে আঘাত করার দায়ে শাস্তি দেয় কিংবা পুনরায় চাঁদের হাটের কাউকে ক্ষতবিক্ষত করে, তো এত কষ্ট আয়না সহ্য করতে পারবে না, কষ্টে মরে যাবে। ইরফান ঠোঁট কামড়ে ধরে আয়নার কর্মকাণ্ড দেখে। ঘাড়ের পেছনে হাত চেপে বাম ডানে ঘাড় বাঁকিয়ে গম্ভীর স্বরে কাছে ডাকে, কাছে এসো। উক্ত ডাকে আরো চেপে বসে মেয়েটা, ভুলেও নড়বে না। মন চাইছে এক দৌড়েই খান বাড়ি ছাড়িয়ে বহুদূর চলে যেতে। এ জীবনে খুব শিক্ষা হয়েছে তার, আর পালাবে না সে। কাছে আসতে বলেছি। লাফিয়ে ওঠে আয়না, ইরফানের লাল লাল চোখের দিকে তাকিয়ে। ঘাড় ঘুরিয়ে কান্না ভেজা চোখে তাকিয়ে আয়না ফুঁপিয়ে ওঠে। ইরফান তাদের দাঁত চেপে ধরতেই ফুঁপিয়ে উঠে অস্পষ্ট স্বরে বলে ওঠে, বলেছি না আমার অবাধ্য হবে না, বলেছি না আর অবাধ্য হব না, পালাবো না। তপ্ত নিঃশ্বাস ফেলে ইরফান। এই মেয়ে তার যথেষ্ট ধৈর্যের পরীক্ষা নিয়ে নিচ্ছে জীবনে। যে ইরফান খান এক কথা দ্বিতীয়বার বলতে নারাজ, এই মেয়ে ক্ষণে ক্ষণে তাকে সেই সব জিনিস করাতে বাধ্য করছে। চোখ বুজে ইরফান নিজের রাগ গিলে এটাই পুনরায়। চোখ খুলে কাঁপতে থাকা আয়নার দিকে তাকে নরম গলায় শক্ত হাত বাড়িয়ে ইশারা করে কাছে ডাকে। আয়না গায়ের ওড়না দুই হাতের মুঠো শক্ত করে চেপে ছোট ছোট কদমে এগিয়ে আসে। থুতনি গলদেশে ঠেকিয়েছে। ইরফানের থেকে বেশ কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। ইরফান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার দৃষ্টি শক্ত, বলে দিচ্ছে তার ঠিক পছন্দ হয়নি এত দূরত্ব। নরম হাতের কবজি আচমকায় টান মেরে ধরতেই হুমড়ি খেয়ে পড়ে আয়ানা ইরফানের পুরুষালী বুকে। চোখ মুখ বুজে নেয় ভয়ে। হঠাৎ এমন হওয়ায় ভয়ে বুক তার কেঁপে ওঠে। ইরফান সেদিকে মন্ত্রমুগ্ধের মধ্যে তাকিয়ে থেকে চেপে ধরে আয়ানাকে নিজের বুকের সাথে। মুখ উঁচু করে চোখের পাতায় চুমু খায়। কেঁপে ওঠে আয়ানা। তার ছোট শরীর সেদিকে তাকিয়ে মুচকি হেসে কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, চোখে তাকাও। আয়নার প্রথমে ভয়ে তাকাতে না চাইলেও ইরফানের থুতনি চেপে ধরা আর হাতের চাপ প্রয়োগ করতে ভয়ে ভয়ে পিটপিট করে চোখে চোখ রাখে। সঙ্গে সঙ্গে নোনা জল গড়িয়ে গাল বেয়ে টুপ করে পড়ে যেতে নেয়। তবে সেই সুযোগ দেয় না ইরফান। কালচে ঠোঁটে চুম্বন করে সেই জলটুকু শুষে নেয়। আয়না ভয়ে শুকনো ঢোক গিলে ইরফান পরম আবেশে তার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে নিশা গলায় বলে ওঠে, তো কি বলছিলে আয়োজন? আয়না চোখ মুখ চেপে জোরে জোরে শ্বাস টেনে নেয়। এসব অনুভূতি নতুন। গলা দিয়ে তার শব্দ বের হচ্ছে না, কেমন শিরশির করছে। হঠাৎ ঘাড়ে শক্ত কামড়ে হু হু করে আওয়াজ করে কেঁদে ওঠে, ছটফট করে ওঠে পুনরায়। ইরফান শক্ত হাতে চেপে ধরে পরপর একই স্থানে কয়েকবার কামড় দেয়। পরে আবার অসংখ্য চুমুতে ভরিয়ে তোলে। নিজ কাজ সমাপ্ত হতে ঘাড় নাড়িয়ে আয়নার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করা মুখের দিকে তাকিয়ে ডেভিল হেসে আয়না লম্বা চুলের মাঝে নিজের হাত গুটিয়ে নেয়। আই থিঙ্ক এবারের শাস্তি তোমার ছোট মাথায় গেঁথে গিয়েছে। পরের বার শুধু চাঁদের হাট নয়, সঙ্গে সেখানকার মানুষগুলোও জ্বলবে। আয়না বড় বড় চোখে তাকিয়ে থাকে তার দিকে, দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না না, পালাবো না, সত্যি পালাবো না বলছি, আপনি প্লিজ তাদের কিছু করবেন না। হাসে ইরফান। আয়না থুতনি চেপে ঠোঁটে আলতো ঠোঁট ছুঁয়ে বলে, তুমি আমার হয়ে থেকো, সবকিছু ভালো থাকবে। আয়না মাথা নাড়ায়, বাধ্য হয়ে বলে, থাকবো। ইরফান সন্তুষ্ট হেসে আয়নার চোখের পানি মুছে গম্ভীর গলায় বলে, এই পৃথিবীতে কেউ তোমার আপন নয় জান, শুধুমাত্র আমি ব্যতীত। এই ছোট কথা যত তাড়াতাড়ি মাথায় ঢুকবে তত তাড়াতাড়ি সবকিছু নরম আর সুন্দর হবে। আয়না তাকায় ইরফানের গম্ভীর মুখের দিকে।
যে কিনা তার এলোমেলো চুল ঠিক করতে ব্যস্ত। ইরফানের এই ছোট কথা আজ আয়ানাকে খুব ভাবুক করলো। মনে পড়ল কেমন করে মনি ইয়াসমিন জামান তাকে অপ্রয়োজনীয় মনে করে তাড়িয়ে দিয়েছে। বুকে পীড়া হলো খুব তার। পরক্ষণে ইরফানের খোলা বুকে ব্যান্ডেজ চোখে পড়তে অনুতপ্তে ঘিরে ধরল তাকে। কপালে শীতল হাতের স্পর্শে কেঁপে উঠল। পুনরায় চিন্তিত পুরুষালী মুখে তাকিয়ে মাথা নিচু করে নেয়। এই পাষাণ পুরুষ এত চিন্তিত কেন তাকে ঘিরে? তাকে আঘাত করার দায়ে কেন কেটে ভাসিয়ে দিচ্ছে না? আয়ানা না হয় ভয় করে মৃত্যুকে, তাই মরতে পারছে না, কিন্তু সে তো নির্দয়, কেন মারছে না তাকে? ইরফান খান চাইলে তো তার থেকে দ্বিগুণ সুন্দরী তার জন্য জীবন দিতেও পারে, তাহলে আয়ানাকে কেন মারতে পারছে না? কেন বাঁচালো যখন এলাকাবাসী তাকে মেরে পিষে ফেলতে চাইছিল? কেন তাকে আগলে নিল এতটা ভয়ঙ্কর ভাবে? আয়ানার এখনো কানে বারবার একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সে ইরফান খানের আত্মায় মিশে তার জন্য সব কবুল, কিন্তু তার দিকে বাড়ন্ত হাত। জাস্ট দুমড়ে মুচড়ে শেষ করে দেব। আই রিপিট, ধ্বংসযজ্ঞ চলবে তোদের বুকে, সবকিছু ছারখার হয়ে যাবে, জ্বলবে। এখন কেমন লাগছে শরীর? হঠাৎ নরম কণ্ঠে কানে আসতে আয়না চমকে পিছনে তাকায়। আসফিয়া খানকে নিজ কক্ষে উপস্থিত দেখে ভয়ে শুকনো ঢোক গেলে। ওই ঘটনার পর আজকেই দেখলো তাকে, টানা একদিন পর। জ্ঞান ফেরার পর 2বার এসে আদর যত্ন করে গিয়েছে, কিন্তু তখন ইরফান ছিল বলে এতটা ভয় লাগেনি। কারণ ছেলের উপস্থিতিতে মহিলা তাকে একটু কটু কথাও বলবে না, কিন্তু এখন তো নেই। তার ছেলেকে আয়না জন্মের মতো ভয় করে। এই দায়ে জখম করেছে, এই দায়ে যদি তাকে আঘাত করে তো? আয়ানা দেখছে আসফিয়া খানের নিষ্ঠুরতা। সে এটাও জানে এই মহিলা কতটা ছেলেভক্ত। ছেলের গায়ে বিন্দুমাত্র আঘাত তিনি সহ্য করেন না। সেখানে আয়ানা তো 4বার ছুরি আঘাত করেছে। ছেলের উপস্থিতিতে কিছু না বললেও এখন তো তাকে একা পেয়েছে। সঙ্গে সঙ্গে ভয়ে মাথা নিচু করে নেয়। আস্তে করে বলে, জি ভালো। আসফিয়া খান নিজের পেছনে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টকে ইশারায় ঘরে প্রবেশ করতে বলে। তিনি আয়নার সামনে এগিয়ে এসে আলতো হাতে কপাল চেক করতে করতে বলে, ইরফান আমার অনেক সাধনার একমাত্র ছেলে, যাকে আমি অনেক কষ্টে পেয়েছি। ভয়ে শ্বাস আটকে আসা আয়নার। হঠাৎ এমন কথার মানে বেশ বুঝতে পেরেছে সে। হঠাৎ হাতে আসফিয়া খানের স্পর্শ পেতেই চমকে উঠল। হাত চেপে বিছানার কাছে নিয়ে ইশারায় বসতে বলল। চটজলদি বসেও পড়ল। এই বাড়িতে ইরফানের পর এই আসফিয়া খানকে সে সবচেয়ে বেশি ভয় পায়। আয়ানা ভয়ে আড়ষ্ট। আসফিয়া খান সেদিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে নিচ থেকে আয়নার মাথার কাপড় টেনে দিতে দিতে পুনরায় বলে, সেই ছেলেকে তুমি যখন আঘাত করলে আমার মনে হলো তুমি আমার বুক ক্ষত বিক্ষত করেছ। কিছু সময় গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, সেদিন তোমার কি হাল হতো তুমি কল্পনাও করতে পারবে না। ইরফান খান, সে, তাকে আঘাত করার দায়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিত গ্রামের সকলে তোমাকে, কারণ তুমি ইরফান খানের নয় গ্রামবাসীর বুকে আঘাত করেছ। আয়না ভীত চোখে তাকিয়ে থাকে আসফিয়া খান রূপী মানুষটার দিকে। আসফিয়া খান হাতে রূপোর থালা থেকে তসবিহ তুলে 2 আঙ্গুলের মাঝে নিয়ে ঠোঁটে চুমু খেয়ে আয়নার হাতে কাপড়ের উপর দিয়ে বাঁধতে বাঁধতে বলে, কিন্তু কেউ তোমার একটা চুল পর্যন্ত ছুঁতে পারেনি, তার কারণ আমার ইরফান। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে, দেওয়ানা সে তোমার প্রেমে। যে ছেলে নারী ঘৃণা করতো বলে খান বাড়িতে একটা নারী সার্ভেন্ট রাখতে নারাজ ছিল, সেই ছেলে আজ সম্পূর্ণ খান বাড়িতে শুধু নারী সার্ভেন্ট দিয়ে ভরিয়ে তুলেছে, যেন তোমার কোনো অসুবিধা না হয়। সে তোমার প্রেমে এতটাই মজে যে তোমাকে মাথায় রাখলে তুমি ভালো থাকবে না বুকে রাখলে ভালো থাকবে বুঝতে পারে না। তোমার জন্য এত এত মানুষের বলি দিয়েছে, কেউ ভুল করে আঘাত করতে আসলে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। কতটা দিশেহারা হয়ে পড়েছে সে তোমার নেশায়, বুঝতে পারছো? আয়না মাথা নিচু করে নেয়। আসফিয়া খান চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, জানো, সে আমাকে সে ছোটবেলা থেকে আম্মি জান বলে ডাকতো, কিন্তু এখন শুধু আম্মি বলে, জান বলে না, কেন জানো? আয়না মাথা নিচু রেখেই মাথা নাড়িয়ে না বলে। মুচকি হাসে আসফিয়া খান। আয়না অবুঝ মুখে তাকিয়ে বলে, কারণ তোমাকে সে আয়ুজান বলে ডাকে। তুমি ব্যতীত সে কোনো সম্পর্ক এখন বুঝে না।
তাকে ভালোবাসাও রাজা এবং রাজত্ব সবকিছু তোমার হয়ে থাকবে সারা জীবন। রাজ করবে তুমি, পায়ের নিচে লুটিয়ে দিবে সব সুখ তোমার। আর যদি তার থেকে পালাতে চাও তো সবকিছু ধ্বংস করে দিবে সে। আয়না শুনে আসফিয়া খান বেশ কিছু সময় বুঝিয়ে শান্ত গলায় চলে যায়। যাওয়ার আগে কপালে চুমু খেয়ে যান। কিন্তু আয়ানা তার দিকে তাকানোর সাহস পর্যন্ত পায় না, কোনো প্রশ্নের উত্তরও দিতে পারল না। গভীর রাত, আঁধারে ঢাকা গাবারাতুল গাবার শাপলা ঝিলের চারপাশে বর্তমানে বেশ আলোকিত। চারিপাশ ঝকঝক করছে, আশেপাশে নাম না জানা বাহারি ফুলের সুবাসে মোমো করছে। গাবারাতুল গাবার মাঝামাঝিতে এই শাপলা ঝিল অবস্থিত। মাঝে গোলাকৃতি খুব বিশাল নয়, তবুও এই স্বচ্ছ পানির মাঝে অগণিত শাপলা ফুলের জন্য এই স্থান সুপরিচিত। যদিও কারোর আসা এলাও নয়, তবুও এই নিলাম ভ্যালির একমাত্র শাপলা ঝিল এই গাবারাতুল গাবায়, যার সৌন্দর্য কোনো স্বর্গের এক টুকরো ছোঁয়া যেন। আয়ানা এই নিয়ে দ্বিতীয়বার এই স্থানে। কেমন মন ভালো হওয়ার জাদুর রহস্য এটা। প্রকৃতিপ্রেমী আয়ানার কাছে এই শাপলা ঝিল তার প্রাণের সাথে মিলেমিশে একাকার। জোরে নিঃশ্বাস টেনে নিতেই ঠোঁটের আগায় টানা 4 দিনের পর একটা বিশাল হাসি মেলে ধরল তার। টানা 4 দিন পর যেন আজ নিজেকে সতেজ মনে হলো। ইচ্ছা করছে এক লাফে সবকটা শাপলা ছিঁড়ে নিজের মধ্যে নিয়ে নিতে। কত নেশা এই ফুলে, ইস! ধীরে ধীরে বৃষ্টিতে মোটা তাজা গাছের ফাঁক-ফোকর বেয়ে একটা প্রবেশ করেও তবুও ঝড়ো বাতাসের সাথে ফুলের সুবাস পরিবেশটাকে বেশ রোমান্টিক করে তুলেছে। চোখ বুজে নেয় আয়ানা। প্রকৃতিতে মত্ত সে। তখনই একটা শক্ত পুরুষালী হাত পাতলা শালের উপর দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে। কেঁপে ওঠে আয়ানা। সঙ্গে সঙ্গে চোখ খুলে যায় তড়িৎ বেগে। পেছনে তাকাতে যাবে তার পূর্বেই পুরুষালী হাত উদর চেপে ধরে আলতো শক্তি প্রয়োগ করতেই কেমন জানি কুঁজো হয়ে যায় কিশোরী। শরীর কাঁপছে তার তীব্রভাবে, চোখ মুখে আতঙ্ক। হঠাৎ শীতল কানে গরম নিঃশ্বাসের স্পর্শে দ্বিগুণ শরীর কাঁপিয়ে তুলে সে। ফুল আমার একদমই পছন্দ না। ইরফানের কণ্ঠ কেমন জানি ভয়ঙ্কর, শীতল, অন্ধকারের মতো ভারী, নিশ্চিত। আয়নার শরীর ঠকঠক করে কাঁপছে। এমন ফিসফিস শব্দে আয়নার কম্পনরত শরীরের দিকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে ইরফান। আর একটু শক্ত হাতে আঁকড়ে ধরে নিজের ভেতরে মিশিয়ে পরপর বলে ওঠে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, ভয়ঙ্করভাবে ভালোবাসি। আমার ব্যক্তিগত ফুল, যার প্রেমে আমি দিশেহারা। তার আঙুল আরো শক্তভাবে চেপে ধরল, যেন সে নিশ্চিত করছে আয়নার প্রতি তার ভয়ঙ্কর আসক্তি, যার থেকে কিশোরীর পালানোর কোনো উপায় নেই। আবেশে চোখ বুজে থাকা আয়ানা সম্পূর্ণটা ইরফানের হাতে বন্দী। পুনরায় নরম ঠোঁটের স্পর্শ কর্ণে পেতেই মেয়েটা মিয়ে যায়। ইরফান মৃদু হাতে ছুঁয়ে দ্বিগুণ ফিসফিস কণ্ঠে রহস্যময় গলায় বলে ওঠে, এ ঝিলটা কেমন? ইরফানের ঠোঁট বাঁকানো প্রশ্নে কেঁপে ওঠে আয়না। কণ্ঠ খাদে নামিয়ে মনের কথাটা উপস্থাপন করে স্বর্গের মতো। ইরফান হালকা হেসে আয়ানাকে সামনে ঘুরিয়ে তার চিবুক তুলে ধরল। মেয়েটা তখনও চোখ বুজে। সেদিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে ইরফান বলল, ভুল বলেছ। এটা স্বর্গ না, এটা আমার বানানো খাঁচা। কানের কাছে কেমন রহস্যময়ী গলায় বলল। আয়নার বুক ধক করে উঠল, চোখ খুলল তাৎক্ষণিক। একজোড়া নেশায় বুঁদ হওয়া লালচে চোখ তার সামনে। কার জন্য জানো? তার আঙুল শক্ত হয়ে উঠল। আয়না কিছু বলতে পারল না। ইরফান নিচু হয়ে তার ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তোমার জন্য মেরি জান। কারণ আমি যা ভালোবাসি তাকে পৃথিবীর চোখ থেকে ঠিক এইভাবে লুকিয়ে রাখি। ইরফানের শক্ত হাত আলগা হতেই আয়না কয়েক পা পিছিয়ে যেতেই ইরফান ভারী দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, তার প্রতিটা পিছানো কদমের দিকে, যেন এক সিংহ তার প্রিয় হরিণ একে অপরের দিকে তাকিয়ে আছে। পুনরায় ইরফান ফিসফিস আওয়াজে বলে, তুমি যখন চোখ বন্ধ করো আমি ভাবি এই দুনিয়ার কোনো চোখ কি তোমাকে দেখেছে যতটা মুগ্ধতা আর প্রেমে চোখে আমি তোমাকে দেখি? আর যদি দেখে? আয়না চোখ তুলে দেখে সুন্দর মানবের সেকেন্ডে গিরগিটির মতো রূপ বদলানো এক ভয়ঙ্কর ঘাড় বাঁকিয়ে হিংস্র ধ্বনিতে বলে ওঠে, সেই দৃষ্টি আমি মুছে দিব। হঠাৎ শক্ত মোটা গাছে নরম শরীরে আঘাত আনার পূর্বেই ইরফান চটজলদি পিছিয়ে পিঠের পেছনে হাত গলিয়ে দিতে
আটকে যায় আয়না। ভীতু বড় বড় চোখে তার দিকে ঝুঁকে থাকে। দানবটিকে পরখ করতে থাকে, যে অদ্ভুত প্রেমের চোখে তার দিকে তাকিয়ে আছে, যার বেড়াল চোখে আজ প্রেমের আগুন চকচক করছে। মেয়েটা হারাতে চায় সেই চোখে, কেমন জানি হিপ্নোটাইজ করে নেয় সে চোখ। ইরফানের ঠোঁটে অদ্ভুত হাসির রেখা, যেন নরম মনের মেয়েটাকে কাবু করার প্রবল সফলতা সে বিরাজ করছে। গালে খসখসে আঙুল ছুঁয়ে দিতে নিজের আধিপত্য বিস্তার করে বলে, তুমি আমার শান্তি নয় আয়োজন, তুমি আমার অস্থিরতা, যে অস্থিরতা আমাকে মানুষ থাকতে দেয় না। তার চোখে হালকা উন্মাদনায় জ্বলে ওঠে, দানব বানিয়ে দেয়, আর সে দানব শুধু তোমার কাছেই মাথা নোয়ায়। আয়ানা যেন আজ চোখের পলক ফেলতে ভুলে যায়। শূন্য মস্তিষ্ক, ক্লান্ত শরীর, ডাব ডাব করে তাকিয়ে থাকে, পলক নড়ে না। ইরফানের হাত পুনরায় থুতনি চেপে ধরে। তার হাত আবারও শক্ত হয়ে উঠলে দখল স্পষ্ট, অনিবার্য। তাই পালানোর কথা ভেবো না, কারণ তুমি কোথাও গেলে। অ্যানের মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, চোখ কাঁপে তার, মৃদু কাঁপে শরীর। সেদিকে তাকে বাঁকা হেসে ইরফান কপালে 2 আঙুল দিয়ে টোকা মেরে পুনরায় কান বরাবর মুখ নিয়ে সে ঝুঁকে বলে, আমি পুরো পৃথিবী উল্টাপাল্টা করে দেব, ধ্বংস করে দেব শুধু তোমাকে আবার নিজের কাছে আনতে। সবকিছু ছারখার করে জ্বলবে, জ্বলবে হাজার অস্তিত্ব। কজ ইরফান তোমার প্রতি বড্ড আসক্ত, বড্ড স্বার্থপর, মাই অবসেশন। ভয়ঙ্কর গাবারেতল গাবায় গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত সবকিছু। সেই আলোয় দেখা যায় আয়ান্নার চিকচিক করতে থাকা চোখের নোনা জল। পড়ার পূর্বে ইরফান চুম্বন করে চোখে। তার পাগলামি এই কিশোরীর মনে ঝড় তুলে। সে বুঝতে পারে এই ভয়ঙ্কর পুরুষ কতটা তীব্রভাবে আসক্ত তার প্রতি। সাধারণ মানুষের ভালোবাসা বোঝা যায়, কিন্তু যখন ভালোবাসার ধরন এমন ভয়ঙ্কর মাফিয়া বস বাসবে, তখন কতটাই না বিষাক্ত হবে সে প্রেম। যে পুরুষের মনে মায়া ছিটাফোঁটা নেই, সে পুরুষ যদি প্রতি ক্ষণে ক্ষণে প্রেমের ইজহার করে, কতটা দেওয়ানাপানা আর পাগলামো মিশে থাকবে সে প্রেমে। মিহি বাতাসে শাপলার ঝাল হেলে দোলে ওঠে, কাপ কেঁপে কেঁপে ওঠে, সঙ্গে আয়ানাও। তার তীর তীর করতে থাকা নরম ঠোঁট অপর পাশের ব্যক্তির উত্তেজনা পরদে পরদে বাড়িয়ে তোলে, যেন স্বয়ং ইরফান খানের মৃত্যু দাঁড়িয়ে। শুকনো ঢোক গিলে পুরুষটি, হার্ট এতটা জোরে বিট করছে, শক্ত বুক চিরে খুঁড়ে বেরিয়ে আসতে চায় যেন। ইরফান খান নিজের প্রতি বেশ নিয়ন্ত্রণ রাখে। শক্ত ভয়ঙ্কর পুরুষ, কিন্তু ছোট মেয়েটার তরতর করে কাঁপতে থাকা ঠোঁটজোড়ার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে দেয় তার। বেশ বিরক্ত ইরফান, জোরে জোরে শ্বাস নিতে দেখে আয়না অবুঝ চোখে তাকিয়ে আছে। চোখ নামিয়ে নিতে গিয়েও পারছে না। পুরুষটা কেমন ছটফট করছে, এদিক সেদিক পায়চারি করছে, চুল টেনে পেছনে ঠেলছে। নীরব ভীতু আয়না একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ ঝড়ের গতিতে শক্ত পুরুষালী হাত গাছের সাথে মিশে নিতে কেঁপে ওঠে কিশোরী। বড় বড় চোখে তাকিয়ে থাকে, দেখতে পায় একজোড়া শক্ত কঠিন মুখ, চোখ জোড়া লাল, ভয়ঙ্কর, কাঁপে বুক। সে কি ভুল করলো, সেই চিন্তায় কলিজা কেঁপে ওঠে কিশোরীর। তখন ভেসে উঠে অস্থির উত্তেজিত এলোমেলো কণ্ঠস্বর, তুমি আমার 100% হালাল, তাই বড়সড় চুমু খেলে পাপ নেই। এমনিতে তো তোমার প্রতি আমার কোনো ইচ্ছা এই জীবনে অপূর্ণ থাকবে না। বলেই আর অপেক্ষা করে না, শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। সে কি অধিকার! পাগলামো মিশ্রিত উন্মাদনায় ছড়িয়ে পড়ে। কাঁপে আয়না, চোখ দুটো বন্ধ হয়ে আসে তীব্র প্রেমের ঝড়ে। কিছু বলার ভাষা নেই, মাথায় শুধু ঢোকে ছোট্ট একটা কথা, তুমি আমার 100% হালাল। সময় পেরিয়ে যায়, বাতাসের দাপট বাড়ে। শাপলা ঝিলে শাপলাগুলো বাতাসে নেচে কুদে ওঠে, যেন এমন ভয়ঙ্কর সাক্ষী হয়ে খুব আনন্দিত তারা। আজ ফাগুন নয়, তবুও যেন বাতাস গেয়ে ওঠে। ভালোবাসা আজ বন্য, কোনো কথা শোনে না। নিঃশ্বাস যেন চাতকের বুক ভাঙা বাসনা। শ্বাস প্রশ্বাসের মতো হানা দেয় এ মনের কামনা। নিজেকেই দেখে লাগে আজ অচেনা, অচেনা, অচেনা। বাতাসে গুনগুন, তৃষ্ণা, এত তৃষ্ণা, প্রেম হয়নি যে আগে। উদাল করো আমায় আজ বন্য সোহাগে। আহা তৃষ্ণা, এত তৃষ্ণা, প্রেম হয়নি যে আগে।
উতাল করো আমায় আজ বন্য সোহাগে। এ কোথায় ভেসেছি নিজে আজ জানি না। চাওয়া পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না। শ্বাসদের মতো হানা দেয় এ মনের কামনা, নিজেকেই দেখে আজ লাগে অচেনা অচেনা অচেনা। অ্যানা নেতিয়ে যাওয়া শরীরটা বুকের সাথে মিশিয়ে প্রেমের কণ্ঠে বলে ওঠে আবার, এখন যে ছোঁয়া তোমার অস্বস্তি আর ভয় হয়, একদিন সেই ছোঁয়ার জন্য তুমি মরিয়া হয়ে উঠবে আয়োজন। আর সেদিন তোমার সম্পূর্ণ জুড়ে ইরফান খানের রাজত্ব চলবে। খানবাড়ির বেশ অনেকটা জুড়ে বাড়ির বিশাল মাঠ, যা ঘুরে ফিরে বেশ আধুনিকভাবে সাজিয়ে গুছিয়ে তোলা। খানবাড়ির বড়সড় ফলের বাগানের কাছ ঘেঁষে দূরত্ব রেখে ফুলের সাম্রাজ্য। এত ফুল যদিও ছিল না অকারণে, ফুল ইরফান পছন্দ নয় বলে। তার শুধু একটা ফুল পছন্দ তালিকায় আছে, তা তার আয়োজন। অন্য কারোর পছন্দে এই বাগানে শোভা না পেলেও আয়ানার পছন্দের সবকটা ফুলে ফুলে সম্পূর্ণ খানবাড়ির আঙিনা ভরিয়ে তুলেছে ইরফান। কিছু ফুল বাংলাদেশি, বেশিরভাগই বিদেশি ধাঁচের। ইরফান হাজার না পছন্দের মাঝে আয়না প্রথম এসে দেখতে পেল কালো গোলাপ দিয়ে বাগানে আনাচে কানাচে ভর্তি। পুরুষটা যেমন অন্ধকার সাম্রাজ্যের বাদশাহ, তার চারিপাশে সব কালোয় কালোয় ভর্তি। এই যে এই কালো গোলাপ সম্পূর্ণ রঙিন ফুলের সাম্রাজ্যে ভয়ঙ্কর শক্তির নিখুঁত প্রমাণ। কালো রং মানে ইরফান খানের শক্তির বিশাল উদাহরণ। সাফিয়া বলেছে আয়নাকে দেশ বিদেশ থেকে যদি শুভেচ্ছা উপহার হিসেবে ফুল জাতীয় কিছু পাঠানো হয়, শুধুমাত্র ওই একটি ফুলই এই বাড়িতে প্রবেশের অনুমতি রয়েছে, আর কোনো রঙের ফুল নয়। আয়না চোখ পিটপিট করে দেখে এই ফুলের বিশেষ সৌন্দর্য তার চোখে পড়ে না, উল্টো ভয়ঙ্কর আর চোখ ঝাপসে দেয়। পাশে টিয়া দাঁড়িয়ে, মেয়েটা ছায়ার মতো তার পাশে থাকে ইরফানের অনুপস্থিতিতে। আয়নার পছন্দ হয়েছে তাকে বেশ, বেশ মিষ্টি মেয়েটা। আয়ানার বয়সী বলে আজকাল আয়ানারও বেশ ভালো ভাব জমেছে তার সাথে। ইদানিং একটা বিষয় আয়ানা বেশ ভাবুক হয়ে ওঠে। রাক্ষসটা নিজ আঙিনায় তাকে ছোট্ট স্বাধীনতা দিয়েছে। ইরফান যেন শীতল চোখে সেই রাতে বুঝিয়ে দেয়, তুমি আমার রাজ্য পর্যন্তই সীমাবদ্ধ, সেখানে তুমি হেসে খেলে বাঁচবে শুধু আমার জন্য, আমার প্রেমের দিশেহারা হয়ে। একটা কালো গোলাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বাগানের ভেতর ঢুকে পড়ে আয়না। হঠাৎ পায়ে কিছু কামড়ে ধরতে আর্তনাদ করে ওঠে। আহ! টিয়া চমকে ওঠে। কি হয়েছে দেখতে তাড়াহুড়া করে চারপাশে চোখ বুলিয়ে যেতে চোখ দুটো বড় হয়ে যায়। মুখে হাত গুজে ভয়ে সেদিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়নাও তাকায়। কালো মোটা তাজা সাপ ফোঁড়া তুলে জোরে জোরে হিস হিস করে শব্দ তুলেছে। ভয়ে চিৎকারে করে চোখ বুজে নেয়। ইরফান কানে মোবাইল চেপে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় কারোর সাথে কথা বলছিল, সঙ্গে সুব্বুর সহ বাকি সব গার্ড উপস্থিত। হঠাৎ আয়না চিৎকার শুনে থমকে যায়। শক্ত পুরুষালী বুক কেঁপে ওঠে। হাতের মোবাইল ফেলে তাৎক্ষণিক বাগানে ছুটে আসতেই আয়নাকে পা চেপে ধরে জোরে জোরে কাঁদতে দেখে টিয়ানা কিছু ঘাস চেপে ধরে আছে তার পায়ে। পাশে একটা সাপ ফেনা তুলে আক্রমণমূলকভাবে এগিয়ে আসতে চাইছে, যা দেখে ভয়ে মেয়েটি টিয়ানার পেছনে লুকিয়ে যায়। ভয়ঙ্কর রাগে থরথর করে কাঁপতে থাকে ইরফান। পকেট থেকে ছোট ছুরি বের করে। ছুরিটা তুলে কালো রঙের সাপের মাথা বরাবর আঘাত করে মাটির সাথে আটকে ধরতেই সাপটা লাফালাফি শুরু করে, কিছু সময়ের মাঝেই মারা যায়। ইরফান টেনে আয়নাকে কোলে তুলে একটা চেয়ারে বসিয়ে পা হাঁটুর মাঝে তুলে নেয়। আক্রান্ত স্থানে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখমণ্ডল শক্ত, রাগে ফুসফুস করে নিঃশ্বাস ফেলছে। আয়না তখনও কাঁদছে। ব্যথার চেয়ে মেয়েটা ভয়ে আড়ষ্ট। সাপ কামড়েছে কেমন ভয়ঙ্কর কালো কুচকুচে সাপ ভাবতেই আয়না উচ্চস্বরে কেঁদে ওঠে। ইরফান দিশেহারা। আয়নার গাল আঁকড়ে ধরে অস্থির গলায় বলে ওঠে, হুশ মেরে যান, হুশ, কিচ্ছু হবে না, আমি বাঁচবো না মরে মরে। চুপ, কিছু হবে না, রিল্যাক্স যান। ইরফান ধমকে চুপ করায়। ঠোঁট কামড়ে ফুঁপিয়ে ওঠে আয়না। ইরফান আক্রান্ত স্থানে ঠোঁট চেপে রক্ত মুখ দ্বারা বের করে আনে। আয়না চমকে কান্না ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এতটাই বিষাক্ত সাপের ছোবল এমন করে চুইয়ে বের করার জন্য মৃত্যু অনিবার্য। ইরফান ভাবে না সেই সব। দানবটার থামাথামির নাম নেই। টেনে সকল বিষ বের করে যাচ্ছে। এই বিষ এতটাই বিষাক্ত, লালার সাথে ভেতরে প্রবেশ না করলেও এর বিষের কারণে শরীরে ক্ষতি হবে। সুব্বু দৌড়ে এসে থামাতে চায়, ভয়ে কাঁপতে কাঁপতে বলে,
বস নো, বিষাক্ত। ইরফান হাত উঠিয়ে থামিয়ে দেয় ভয়ঙ্করভাবে। তার হাতের ইশারায় থেমে যায় সুব্বুর। ভয়ে ভীত সে। আয়না শুনে চমকে পা টেনে নিয়ে আসতে যায়। ইরফান থেমে যায়, কিন্তু ইরফানের চোখে তখন আগুন, যার দৃষ্টি আর শক্ত হাত থেকে মুক্তি পায় না তার পা। একাধারে চুয়ে নিচ্ছে সকল বিষ। আয়না অবাক, ভীতু আর অনুশোচনা হাহাকার করে ওঠে। দানবটা কেন তার জন্য মৃত্যু আপন করে নিচ্ছে? এমন কি হয় একজন ভয়ঙ্কর প্রেমিকের বিষাক্তময় প্রেম, যেখানে ভালোবাসার জন্য নিজের মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে পিছু পা হয় না কাশ্মীরের এই ভয়ঙ্কর মাফিয়া বস পর্যন্ত? খানবাড়ি বাগানের দিকটা খুব থমথমে, চারিপাশে নিশ্চুপ, ভয়ঙ্কর। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে আছে গার্ডগুলো, এমনভাবে যেন মনে হচ্ছে অসংখ্য আর্মি ফোর্স নেমে এসেছে। সুব্বর সহ সকলের মুখে আতঙ্ক। ব্ল্যাক আম্বা কামড়েছে আয়নাকে, সেই বিষ মরণ ব্যাধি। সময় নেয় না ছড়িয়ে পড়তে, যদিও খুব বেশি বিষ অবশিষ্ট ছিল না সেই সাপের, তবুও যতটুকু ততটাই যথেষ্ট। রিসার্চ সেন্টার থেকে ভুলবশত এইসব বেরিয়ে আসার দায়ে সব কয়টাকে কেটে ভাসিয়ে দেবে ইরফান। আক্রান্ত স্থান শেষ চুম্বন করে মুখ ভর্তি রক্ত মাটিতে ফেলে ঠোঁট চেপে মুছে ইরফান দাঁতে দাঁত চেপে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে কিমির করে বলে ওঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস জানোয়ারের বাচ্চারা? অ্যান্টিবায়োটিক নিয়ে আয় তাড়াতাড়ি, ফাস্ট। কলিজায় ছিঁড়ে ফেলবো সব কয়টার। ইরফানের ভয়ঙ্কর ধমকে সকালে থরথর করে কেঁপে ওঠে, ঘাম জড়ে যায় সারা অঙ্গে জুড়ে। সুব্বর তাৎক্ষণিক হার্টের অ্যান্টিভাইরাসটা এগিয়ে দেয়। সে প্রথমে গার্ড দিয়ে সঙ্গে সঙ্গে আনিয়ে রেখেছিল। যখন ইরফান ঠোঁট দ্বারা বিষ বের করছিল, তখন বসের যেন কোনো ক্ষতি না হয় তাই আগেই এনে হাজির করে রেখেছে। ইরফানের চল শক্ত হয়, ভয়ঙ্কর হিংস্র মুখবয়ব। সেই পুরুষ অন্যকে যে পুরুষ অন্যকে চিন্তিত করে, সে আজ নিজে চিন্তিত। ভয়ে কাঁপিয়ে দেয় তার কলিজা। সে ভয়ঙ্কর ইরফান খান আজ নিজেই ভীত। এমন দৃশ্য কি দেখা চারটিখানি কথা, একদম বাঁধিয়ে রাখার মতো ভয়ঙ্কর দৃশ্য। অ্যান্টিভেনামটা সুব্বুরের হাত থেকে ছিনিয়ে নেয় এক প্রকার। তার দৃষ্টি ঈগল দৃষ্টির মতো। কিছু সময় সতর্ক চোখে তাকিয়ে কাচের ভায়াল থেকে ইঞ্জেকশন দ্বারা ওষুধ বের করে। আয়নার নরম হাত আলতো চেপে ধরতে মেয়েটা ভীতু হয়। শক্ত হাত পিছিয়ে যেতে যায়, সে সুযোগ দেয় না ইরফান। নরম চোখে তাকিয়ে আদুরে গলায় বলে, হুঁশ মেরে যান, একটুও কষ্ট হবে না, রিল্যাক্স। ফাঁকা ঢোক গেলে আয়না ঠোঁট চেপে ধরে হাতটা ছেড়ে দেয়। অপর হাত দিয়ে ইরফানের কুচকুচে কালো পাঞ্জাবিটা শক্ত করে চেপে ধরে। মৃদু হাসে ইরফান, নরম ত্বকে আদর করে সময় নিয়ে ঘষে ধীরে ধীরে ইঞ্জেকশন পুশ করে। সেই মুহূর্তে ইরফান খানকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক মনে হচ্ছিল, যে প্রেমে উন্মাদ, দিশেহারা, যার প্রেম এতটাই মনোমুগ্ধকর আয়নার মতো দেড় ব্যাটারি ভীতু মেয়েটাকেও থমকে রাখে। ব্যথায় ব্যথার রাও বের হয় না তার মুখ থেকে। অনুভব শূন্য চোখে তাকিয়ে থেকে পিট চোখে দেখা যায় তার সামনে উপস্থিত সবচেয়ে ধৈর্যশীল পুরুষকে। সকলে দেখে ইরফান খানের গভীর প্রেম, এমন একটা মরণব্যাধি সাপের বিষ। দীর্ঘ 5 মিনিট চুষে শরীর লাল লাল দাগ দেখা দেয়, হলদে ফর্সা শরীরে ফুটে ওঠে বিষের প্রভাব। সুব্বুর কাঁপে, আতঙ্কে নিঃশ্বাস ভারী হয়। বসের অনুমতি নেই আওয়াজ তোলার, তবুও ছেলেটা ভীতু গলায় আওড়ায়, বস, আপনার শরীরে বিষের প্রভাব ছড়িয়েছে। তাৎক্ষণিক আয়না বড় বড় চোখে দানব তার উন্মুক্ত অংশগুলোতে চোখ বোলায়। ঈগল ট্যাটু করা উন্মুক্ত হাত আর ঘাড়ের চামড়া যাতে লাল লাল র্যাশ বের হয়েছে। ভীত হরিণীর মতো রিনচিনি গলায় হাঁসফাঁস করে বলে ওঠে, আপনার শরীর। বলতে পারে না মেয়েটা, গলা জমে গিয়েছে তার। ইরফানের হঠাৎ এহেন স্পর্শে গলায় ঠোঁট বুলিয়ে নাক ঘষতে ঘষতে দানবটা ফিসফিস আওয়াজে বলে, এমন অধিকার নিয়ে পাগলামো করো জান? তোমার চোখে আমাকে নিয়ে চিন্তা জাস্ট পাগল করে দেয় আমাকে। আয়না নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। এই মুহূর্তে সে এমনটা কোনোভাবেই আশা করেনি। তোমাকে নিজের সাথে গভীরভাবে না পিষে ফেলা পর্যন্ত মৃত্যু নেই আমার আয়োজন। তোমাকে গভীরভাবে নিজের করে পাওয়ার আগ পর্যন্ত ইরফান খান নিজেকে নিখুঁতভাবে বাঁচিয়ে রাখবে, আই প্রমিস। ঠান্ডা গলার উত্তেজিত উষ্ণ কথায় আয়না ছটফট করে। লজ্জা ভয়ে আড়ষ্ট হয়ে
আশেপাশে চোখ গুলায়। গার্ড সহ সকলেই তার থেকে বেশ দূরে। এত সময়ে মাথা নিচু করে তাকিয়েছিল সবাই। সময়ের ব্যবধানে উল্টো ঘুরে দাঁড়িয়েছে। ইরফান গলা থেকে মুখ তুলে নেয় সময় নিয়ে। তার শরীরে অ্যালার্জি হচ্ছে, কিন্তু সেদিকে দানবের বিন্দুমাত্র নজর নেই। রয়ে শুয়ে আয়নার পায়ের জখমে গার্ডের আনা ওষুধ লাগিয়ে যাচ্ছে। প্রথমে ক্লিনজার দ্বারা পরিষ্কার করে অতঃপর ওষুধ লাগিয়ে দিচ্ছে। আয়না খুব করে ইচ্ছা করছে বলতে দানবটা নিজের খেয়াল নিতে, কিন্তু যখন মনে পড়ে যায় কতটা নিষ্ঠুর আর অমানবিক এই হিংস্র পুরুষ গিলে নেয়, তখন আর ইচ্ছা করে না। সে ভুলতে বসেছিল সে কার জন্য চিন্তা করছে, সে কোথায় বসেছে, অতীত ভুলতে বসেছে সে, কিন্তু তার মন তাকে ধমকে তাচ্ছিল্য করে বলে, তুই বড্ড নিষ্ঠুর আয়ু। একটা মানুষ তোকে বাঁচিয়েছে আর তাকে তুই এই মুহূর্তে দোষের ভুলের মাপকাঠিতে মাপতে বসেছিস। ছি। আয়নার ধ্যান ভাঙে। ক্ষত স্থানে ঠোঁটের স্পর্শে পেতেই কেঁপে উঠে আয়না। চোখ জোড়া একজোড়া নেশাক্ত চোখে আটকে যায়। গালে বড়সড় শক্ত হাতের আদুরে স্পর্শে চোখ বুজে নেয়। তোমার এই সামান্য আঘাত আমার বুকে রক্তক্ষরণ করায় যান। তোমাকে হারানোর কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে নারাজ। দ্বিতীয়বার ভয় করেও মৃত্যুর কথা বলবে না মেরে চান, তাহলে এই ভুবনে ধ্বংস লীলা চলবে। থমকে যায় আয়ানা। চোখে পলক পড়তে চায় না তার, মাথা শূন্য হয়ে যায়। হঠাৎ আসমিয়া খানের আহাজানি সুরে বাস্তবে ফিরে আসে। ইরফান, কি হয়েছে তোমার? শরীরে এত দাগ কিসের আব্বা? ইরফানের বিরক্তি দেখা যায়। সে বৃদ্ধা আঙুল দ্বারা ভ্রু ঘষে আয়নাকে কোলে তুলে নিতে নিতে আতঙ্কের ফোঁস ছেড়ে উঠা আম্মির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আপনার ছেলে ভালোবাসার বিষ খেয়েছে, শরীরে তো দাগ হবেই। আসফিয়া খান ছেলেকে কোনো কালে বোঝেন না। এমন পেঁচিয়ে কথা বলা মানে বুঝতে না পেরে ছেলের পিছন পিছন যেতে যেতে উত্তেজিত গলায় বলে, মেরি। কথা সম্পূর্ণ করতে দেয় না ইরফান, হাত চুষিয়ে থামিয়ে দেয়। সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা রিসার্চ সেন্টারের ডাক্তারগুলোর দিকে ভয়ঙ্কর চোখে তাকায়। গার্ড আধমরা করে বেঁধে মাটিতে মুড়িয়ে রেখেছে, কপাল চুয়ে রক্ত বইছে। সেদিকে বাঁকা হেসে তাকিয়ে বলে, একটু শান্তির নিঃশ্বাস টেনে নে, কিছু সময় পর তোদের নিঃশ্বাস নালি একেবারে থামিয়ে দিব। ভয়ে আটকে উঠে আহাজারি করে, কিন্তু সে শব্দ ইরফান খানের কান অব্দি পৌঁছায় না। গার্ড বিষ ছটফট করতে থাকা ডাক্তারগুলোর মুখ চেপে ধরে, মৃত্যু ভয়ে ব্যথায় ছটফট করে। আসফিয়া খান সেদিকে তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বড় বড় পায়ে এগিয়ে যান। পেছন পেছন সাফিয়াও ছোটে। বাড়ির খবর পৌঁছে গিয়েছে ততক্ষণে ইমরান খানের নিকট। ইসহাক তাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এতদিন গল্প না দেওয়ার জন্য দুঃখিত। আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছিল, তো সেটা দোকানে ঠিক করতে দিছিলাম, আর উনারা ঠিক করে দেয়নি। এত লেট করছে, 2 দিনের মাঝখানে দেওয়ার কথা ছিল, সেখানে পুরো 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে আমার মাইক্রোফোন ঠিক করে দেয়নি। পরে শুনি কি ওই লোক নাকি বাসায় চলে গেছে, মানে তার গ্রামের বাড়ি চলে গেছে, আর উনি না আসলে আমাকে দিবেও না। তো আজকে আমি সকালে আমার মাইক্রোফোন হাতে পাইছি এবং তারপর আমি ভয়েস রেকর্ড করতে বসছি। তো দেরি হওয়ার জন্য দুঃখিত সবার নিকট। এখন থেকে আবারও আমি চেষ্টা করব প্রতিদিন নিয়মিত গল্প দেওয়ার। ধন্যবাদ।